সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ। স্বচ্ছতা নিশ্চিত করে দেয়া হবে ফ্যামিলি কার্ড। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা নিয়েও আলোচনা। তিস্তা প্রকল্প শুরুর আশা চীনের। অভিন্ন লক্ষ্যে কাজ করায় আগ্রহ পাকিস্তানের। রাজনীতি মুক্ত হবে শিক্ষা খাত। সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে। শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস মন্ত্রীর। মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে যুবককে কুপিয়ে জখম, আটক 5। ইলেকট্রিক শক দেয়ায় অভিযুক্ত গ্রেফতার। চাঁদা না দেয়ায় রাজধানীতে বিএনপি নেতাকে গুলি, ঢাকা মেডিকেলে ভর্তি। মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীকে গুলি, আহত অন্তত 10। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় সংঘাতের শঙ্কা। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এ নির্দেশ দেন তিনি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া নিয়েও বৈঠক করেছেন সরকার প্রধান। এদিনও সচিবালয়ে কর্মব্যস্ত সময় কাটান তারেক রহমান। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সরকার প্রধানের দায়িত্ব নিয়েই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে উন্নয়ন এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল 9টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকার প্রধানের সভাপতিত্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। পরে স্বাস্থ্যসেবা নিয়ে আরও একটি বৈঠকে অংশ নেন তারেক রহমান। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একগুচ্ছ নির্দেশনা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। নিজ দফতরে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো ফাঁক ফোকর থাকবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে, কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। নারীদের সচ্ছল করে পরিবারে গুরুত্ব বাড়ানোই সরকারের লক্ষ্য বলে জানান মন্ত্রী। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরও জানান, পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। অবশেষে আর কদিন পর কার্যকর হচ্ছে জাতীয় সংসদ। সেই মাহেন্দ্রক্ষণের দিন নির্ধারিত হয়েছে 12ই মার্চ। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেদিনই নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া একই দিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সম্প্রতি রাজধানী আদাবরে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদাবরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। না, এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু পরিবর্তন তো আসবে। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন 14 এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে, তার সংসদে নির্ধারণের পরই সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি।
নিজ দফতরে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। নির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করছি। শুধু পার্লামেন্ট যখন বসবে এই আইনটাকে আমরা দেখব, পার্লামেন্টের দিকে তাকিয়ে আছি। পার্লামেন্টে পার্টি নমিনেটেডের বিষয়টা বাদ দেওয়া হয়েছে। এই অর্ডিন্যান্সের ব্যাপারে ওনাদের মতামত পাওয়া গেলেই, পার্লামেন্টের সিদ্ধান্ত পাওয়া গেলেই পরে ভোট হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও জনগণ কেন্দ্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা স্বাভাবিক করা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে সবার আগে বাংলাদেশ নীতিতে সমর্থন জানিয়ে চীন বলছে, দুই দেশের সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত, চীন, পাকিস্তান ও সৌদি আরবের কূটনীতিকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করেছে দেশগুলো। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। পরে গণমাধ্যমে জানান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিগগির চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং সরকার। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইয়া ওয়েন বলেন, নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে ঢাকার পাশে থাকবে তার দেশ। We want to have a new height of cooperation. I believe for our future, we understand that's new policy envisioned by Prime Minister Mr. Tariq Rahman. That is to have a more self-reliant, safe, humane and democratic Bangladesh. Any attempt to undermine our cooperation with Bangladesh or any South Asian countries were doomed to failure. একই দিন বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। We expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations, to strengthen our people-centric cooperation in all domains. So I think, of course, people-to-people exchanges is a very important part of our bilateral relations, and we really hope to take forward things, working together in a positive, constructive and forward-looking manner. রোববার বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরে দেশটির ফেসবুক পেজে জানানো হয়, পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে কাজ করায় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিহা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার সব কারিকুলামকে এক ছাতার মধ্যে নিয়ে আসার ঘোষণাও দিয়েছেন তিনি। এদিকে শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিভিন্ন প্রেক্ষাপটে ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তন, বিপুল বাজেট বরাদ্দ আর নানা পরিকল্পনার পরও দেশে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ। নতুন সরকারের সামনে শিক্ষা খাত নিয়ে চ্যালেঞ্জ অনেক। তবে সংকট কাটিয়ে শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী, মানসম্মত ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন নতুন সরকারের মন্ত্রীরা। রোববার সকালে সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় কারিকুলাম সংস্কার, শিক্ষকদের বেতন কাঠামো সহ বিভিন্ন প্রস্তাব তোলেন ঐক্যজোট নেতারা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সব শিক্ষাক্রমকে এক ছাতার আওতায় আনা হবে। এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই, যেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, করাপশন ফ্রি
আমাদের এডুকেশন ব্যবস্থা। শিক্ষার আর কোনো দাবি নিয়ে কখনো আন্দোলন করতে হবে না এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদলে চিফ অব জেনারেল স্টাফ সিজিএস, প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এবং ডিজিএফআই পদে এসেছে নতুন মুখ। সেনা সদর দপ্তর থেকে জারি হওয়া আদেশে আর্ক ডক জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সিজিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে পিএসও করা হয়েছে। বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএআই এর নতুন প্রধান করা হয়েছে। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা। এমব্রয়ডারি ফ্যাক্টরিতে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় রাসেল জুনায়েদ গ্যাং। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় আদাবর থানা ঘেরাও এবং মামলা করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্ত রাসেলের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে ইলেকট্রিক শক দিয়ে দোকান থেকে চাঁদা চাওয়ায় অভিযুক্ত কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। 19 ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুপুর 12:57 4-5টি মোটরসাইকেলে আসা কয়েকজন দাঁড়ান শাহিনের গ্যাসের দোকানের সামনে। দোকানের মালিক উপস্থিত না থাকলেও ছিলেন কর্মচারী। ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দোকান কর্মচারীকে হুমকি দিচ্ছে। কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেলে আসা এক ব্যক্তির হাতে থাকা ইলেকট্রিক একটি বস্তু দিয়ে ঘাড়ে শক দেয়। দোকানটির কর্মচারী জানান, ইলেকট্রিক শক দেওয়ার পর তার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা চাওয়া হয়। 4টা মোটরসাইকেল নিয়ে 8 জন আসছিল। আসে বলে যে তোমার মহাজন আমার একটু ইলেকট্রিক শর্ট দিয়ে এখানে একটু শর্ট দিছিল, দিয়ে বলছিল যে তোমার মহাজনরে বলো যে 2 লাখ টাকা যে কালকের মধ্যে না দিলে ওনারে শুট করবো আর কি। দোকান মালিকের অভিযোগ, সপ্তাহখানেক আগে থেকেই 2 লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল ফারুক। আগামী কালকের ভিতরে 2 লাখ টাকা পরিশোধ করবা, নাইলে দোকান বন্ধ থাকবে, নয়তোবা কবর করে রাখো, গুলি করে মাইরা ফেলাম, মরার জন্য তৈরি হয়। সবাইরে তো আমি চিনি না, এখানে একজনরে চিনি, সেটা হলো ওই ফারুক। এই দিন বিকেলে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার রাতে মোহাম্মদপুর আদাবর এলাকায় চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরির 3 কর্মচারীকে কুপিয়ে জখম করে 10 থেকে 12 জন সন্ত্রাসী। ভুক্তভোগীরা থানা ঘেরাও করলে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় এলাকা, যেখানে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে অহরহ। 2 দিন আগেও ফুটপাতে বসা ভ্যান থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি কেউ। শুনছি, কিন্তু কোথায় হয়েছে বা কে করছে ওটা জানি না। টাকা উঠানো নিয়ে এখান থেকে এখন গড়ে কয় টাকা করে নেয় এদিকে সময় সংবাদে চাঁদা তোলার বিষয়ে সংবাদ প্রচারের পর টনক নড়েছে পুলিশের। বিকেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাতে বসানো দোকান তুলে দিয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ওয়ার্ড বিএনপি নেতা। রোববার রাত 9টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানান, দোকানে বসেছিলেন কলাবাগান 16 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় 10 থেকে 12 জন এসে চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় শফিকুলের হাতে গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন ও নেতাকর্মীরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এটা ঘটেছে থানা কম্পাউন্ডের মধ্যে। এর আগেও একটা ঘটনা ঘটেছে। প্রশাসন আমরা কোনো সহযোগিতা করছে না, তাদের কোনো সহযোগিতা তো আমরা দেখছি না। যদি প্রশাসন করেই থাকতো, এতদিনে কেন এই ঘটনাগুলোর ইয়েগুলো হলো না? কেউ অ্যারেস্ট হলো না, কেউ ধরলো না। আমাদের সহকর্মী যে শফিকরে 1-এ
এই যে ওরে 10-15 জন আইসা টান সেরা কইরা ওরে এক জায়গায় নিয়ে ওরে গুলি করলো। ওদিকে মনে হয় চাঁদাও দাবি করছে, ও বলছে যেন ভাই আমাদের নিয়ে। এর আগেও শুনছি যেন চাঁদা নিয়ে এইরকম ঘটনা ঘটতেছে, চাঁদা চাইতেছে। আমরা চাঁদার তো বিপক্ষে, আমরা এটার পক্ষে না। মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় সংঘাতের শঙ্কা গ্রামবাসীর। আবারও ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ, তবে এবার বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসী দ্বন্দ্ব। সম্প্রতি নবীনগর উপজেলার মেঘনা নদীর বালুমহল ছেড়ে তীরের কাছ থেকে বালু তুলছিলেন ইজারাদার। এতে নদী গর্ভে বিলীন হতে থাকে তীরবর্তী ফসলি জমি। এ নিয়ে পার্শ্ববর্তী এলাকাবাসী প্রতিবাদ করলেও কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা। রোববার সকালে চরলাপাং গ্রামে ফসলি জমি কেটে বালু উত্তোলন করার সময় গ্রামবাসী বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ইজারাদারের লোকজন স্পিডবোটে করে এসে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি করে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। কম হইলেও আমরা 500 খানি জমি মনে হয় কাটটা নিছে। নয়ন, তারপরে খারন, এরপরে হচ্ছে নুর ইসলাম, এবারে মেহেদি, এবারে জাহাঙ্গীর, এমনি মেয়েরা 40 জন। তারা আমরা সাথে গুলি লিয়ে পিস্তল লিয়ে আয়া আমরা হামলা করছি। ম্যাক্সিমামই মাল্টিপল রাবার বুলেট ইনজুরি, এবং সবাইকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আর ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বালু উত্তোলনকারীদের সাথে গ্রামবাসী, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের তারা প্রতিবাদ করতেছিল, মূলত তাদের সাথে সংঘর্ষ। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে, ওখানে পুলিশ ফোর্স মোতায়েন আছে। তারা আসলে আমাদের ইজারাদার, কিন্তু ইজারাদার হলেও ইজারার যে শর্ত, কোনো শর্তই তারা আসলে মানে না, শর্ত ভঙ্গ করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা তাদের ইজারা যে কয়দিনই আছে আমরা প্রয়োজনে বাতিল করে দিই। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে লেগুনাকে বাসের ধাক্কা, এতে প্রাণ গেছে লেগুনার 2 যাত্রীর। রাজধানীর যাত্রাবাড়ির এই দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি লেগুনার সঙ্গে বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি ছিটকে কয়েক ফুট দূরে গিয়ে পড়ে। বাসটি একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয় লেগুনার সঙ্গে। রোববার সকাল 9:30টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারীবাগ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারান 2 লেগুনা যাত্রী, গুরুতর আহত হন 2 গাড়ির বেশ কয়েকজন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রিস্কার না থাকলে বাদুশা সুদাই যেত গা। আবার লেগুনারা আসতেছিল, বাদুশা যাই একটু রিস্কার জন্য যাইতে চাইছে, ওই সময় বাদুশা লেগুনা লগা লাগাই দিচ্ছে। বাহাদুরশাহ ওভারটেক করে বাউলির মতন এভাবে ঢুকছে, তো লেগুনা এখান দিয়ে আসতেছিল, আসার লাগে মুখামুখি বাড়ি খাইছে একসাথে। লেগুনা আর বাহাদুরশাহ গাড়িগুলা অনেক বেপরোয়াভাবে চালায়, গাড়িগুলা মেইনটেনেন্স ঠিক না। আমরা 2 জনের অবস্থা একদম খারাপ ছিল, 3-4 জনের অবস্থা একদম খারাপ ছিল। পরে বাসটি জব্দ ও চালককে আটক করে পুলিশ। যাত্রাবাড়ি থানার ওসি জানান, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি সেটা হচ্ছে যে 2 জন মারা গেছেন, 3 জন আহত। ইতিমধ্যেই যারা মারা গেছে তাদের সুরতহাল কমপ্লিট করেছি, এবং এই ঘটনা সংক্রান্তে গাড়ির যে ড্রাইভার তাকে আমরা আটক করেছি এবং গাড়িটাও আমরা জব্দ করেছি। এছাড়া গাড়িগুলোর ফিটনেস সহ যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই চলছে বলেও জানায় পুলিশ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। কখনো মমতাজ, কখনো মারুফা, কখনো আবার রোজিনা, কণা, এমনকি নূরজাহান, সবই ছদ্মনাম, যদিও আসল নাম বিলকিস। মিথ্যা তথ্য দিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করাই তার কাজ। রাজধানীর উত্তরায় আয়েশা আক্তার হত্যার রহস্য উদ্ঘাটনের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। 17 ফেব্রুয়ারি দুপুর 2:30টায় পলিথিনের ব্যাগ হাতে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায় এই নারীকে। পুলিশ বলছে তার নাম বিলকিস, পেশায় গৃহকর্মী। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে পানির সঙ্গে কৌশলে চেতনানাশক পান করিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য এটি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় স্বামীকে ভর্তি করা হয় আইসিইউতে। আমার মা খুব শৌখিন মানুষ ছিলেন। আমরা 2 ভাই
আমরা ছোটোখাটো ফ্যামিলি। আমার মাকে আমরা খুব আদরে রাখতাম। আমার মা সবসময় স্বর্ণ পছন্দ করতেন। তো আমার মায়ের গায়ে আমরা কোনো স্বর্ণ যখন সুরতহাল করা হচ্ছিল সেই স্বর্ণগুলো আমরা পাইনি। এ ঘটনায় মামলার পর ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। একজন গৃহকর্মী, আরেকজন জুয়েলারি দোকানের মালিক। পুলিশ বলছে পেশাদার অপরাধী বিলকিস। এখন পর্যন্ত তার 6টি নাম পাওয়া গেছে। এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতরে সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। PBI বলছে পরিচয় লুকিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চুরি করাই তার কাজ। এইবারে সে প্রথম অ্যারেস্ট না, এবং সেই ঘটনায় আরও মামলা যেহেতু আছে, সে মামলায় কিন্তু প্রথম অ্যারেস্ট না, মামলা তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, মামলাগুলো ডিল করা হয়েছে। হয়তো কোনো ফাঁকফোকর বলে সে বেরিয়ে যায়। গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য যাচাইয়ের পরামর্শ পুলিশের। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, NID সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দরে দিনে দুপুরে ফাঁকা গুলি করে বিকাশ এজেন্টের কাছ থেকে 2,92,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী জানান, রোববার দুপুরে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ 2 ব্যক্তি মোটরসাইকেলে এসে তার পথ রোধ করে। একজন বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে, আরেকজন টাকা ভর্তি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সুন্দরবনে আবারও আতঙ্ক ছড়াচ্ছে জলদস্যুরা। প্রায়ই অপহরণ করে মুক্তিপণ আদায় করছে বিভিন্ন বাহিনী। টাকা না দিলে নেমে আসে নির্যাতন। নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলে, মৌয়াল সহ বনজীবীরা। এ অবস্থায় দ্রুত বড় পরিসরে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী। সুন্দরবনে গত 2 বছরের বেশি সময় ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দস্যু বাহিনী। মুক্তিপণ দাবি করে অপহরণ করছে জেলেদের। এরই সঙ্গে সুন্দরবনের দাকোপ, শ্যামনগর, দুবলারচর, কালাবগি সহ বিভিন্ন এলাকায় জেলে ও মৌয়ালদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, মাছ ছিনতাই কিংবা মারধরের ঘটনাও ঘটছে অহরহ। সবশেষ গত 1 সপ্তাহের ব্যবধানে সুন্দরবনের গহীনে দুবলারচর এলাকা থেকে 28 জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। মুক্তিপণ দিয়ে ছাড়াও পেয়েছেন জেলেদের কেউ কেউ, অনেকে এখনো আটকা। এমন বাস্তবতায় দ্রুত পদক্ষেপ নিতে বন বিভাগ এবং বন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে খুলনায় মত বিনিময় সভা করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সভায় উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনীর কাজের পরিকল্পনা, বন বিভাগের সক্ষমতার সীমাবদ্ধতা সহ নানা বিষয়। ডাকাতদের যে সেক্টর, ওগুলোকে আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। আমাদের এখন তাদের সুনির্দিষ্ট লোকেশন পাওয়া গেলে সেই যে দস্যুই হোক, যতই শক্তিশালী হোক, এটা খুবই নগণ্য। আমরা অত্যন্ত আশাবাদী নতুন মন্ত্রীকে নিয়ে এবং নতুন সরকারকে নিয়ে, সরকার বন পরিবেশ নিয়ে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন, এটাই আমরা আশা করি। প্রতিমন্ত্রী জানান, দস্যু দমনে দ্রুত আরও বড় পরিসরে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এটা নিয়ে আলাপ আলোচনা করে ওনাদেরকে একটা ফার্দার গাইডলাইন দিব, আর মিন টাইম আমাদের যে অপারেশন চলছে সেটাকে এক্সপিরাইট করা হবে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বর্তমানে সুন্দরবনে 8 থেকে 10টি বাহিনী দস্যুতা করছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কথা কম বলে কাজ বেশি করতে চান পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার প্রথম দিনের মতো মন্ত্রণালয়ে এসে বলেন, প্রতিটি দপ্তরের সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলোচনা করে নতুন পরিকল্পনা নেবেন তিনি। আমরা একটু কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। আগে ভাগে বেশি কথা বলে লাভ নেই। ওনাদের সাথে আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি, রিভিউ করি, তারপর আসি। রমজানে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সারা দেশে ট্রাক সেলে সুলভ মূল্যে চাল, ডাল, তেল, মাংসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে সরকার। বাজার থেকে কিছুটা কম দামে পেতে দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন ভোক্তারা। টিসিবি ট্রাকের সামনে লম্বা লাইন, কিছুটা কম দামে নিত্যপণ্য কিনতে দীর্ঘ সময়ের অপেক্ষায় অসংখ্য মানুষ। রমজান উপলক্ষে নিয়মিত কার্যক্রমের বাইরেও রাজধানী সহ সারা দেশে ট্রাক সেলে পণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি।
এদিকে নিয়মিত কার্যক্রম অব্যাহত রেখেছে খাদ্য মন্ত্রণালয়। ভর্তুকি মূল্যে চাল ও আটার মতো নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন ভোক্তারা। বাজার থেকে 400 হয়েছে, এটা ঠিক আছে। 5 কেজি চাউল, 5 কেজি আটা 260 টাকা। 5 কেজি চাউল 150 টাকায় পাই, আমাদের অনেক সুবিধা হয়। এই চাউলটাই বাজারে 60 টাকা 65 টাকা। তেলটা আপনার 400 টাকা বা 400 টাকা 10 টাকা কম নাই, এখানে আমরা পাচ্ছি 230 টাকা। রমজান উপলক্ষে সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরও। ট্রাক থেকে 80 টাকা লিটারে দুধ, 650 টাকা কেজিতে গরুর মাংস, ডিম 96 টাকা ডজন, আর কেজি প্রতি ড্রেসড ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে 245 টাকায়। কষ্ট হলে কি করবেন, দাঁড়াই থাই একটু কম দামে পাই দেখে। দোকানে দাম বেশি, একটু কমে পাই, এই জন্য নেই। বাজারে গেলে প্রচুর দাম, সব জিনিসের দাম আছে, এই কারণে আমরা এখানে আসছি। রাজধানীর বাইরেও চলছে সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে উদ্যোগ বাস্তবায়ন করছে দিনাজপুর জেলা প্রশাসন। সুলভ মূল্যে স্টোর থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 2 কেজি গরুর মাংস, 2টি মুরগি এবং 3 হালি ডিম কিনতে পারছেন। দিনাজপুর শহরে 2টি স্থান থেকে সুলভ মূল্যে স্টোর পরিচালিত হচ্ছে। পুরো রমজান মাস ব্যাপী এই কার্যক্রম চলবে। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। রমজানে দ্রব্যমূল্যের বাজার তদারকিতে এবার মাঠে নামলেন স্বয়ং সংসদ সদস্য। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ক্যাবের বাজার তদারকিতে যোগ দেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। পবিত্র রমজানে মুনাফা কম করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রমজানে লাগামহীন নিত্যপণ্যের বাজার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। রোববার দুপুরে চট্টগ্রামে বাজার তদারকিতে মাঠে নামেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। ক্যাবের উদ্যোগে এই কর্মসূচিতে ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এক মানববন্ধনে তিনি বলেন, সরকার সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে। এ সময় ব্যবসায়ীদের মুনাফা কম করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান তিনি। একটি ন্যূনতম লাভের পরিমাণ নির্দিষ্ট করে আপনারা মানুষকে একটু স্বস্তি দেন। পর্যাপ্ত সরবরাহের পরও দামের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা জানায় ক্যাব। রমজান ইতিমধ্যে বেশ কয়েকদিন পার হয়ে গেছে, আগামী যে কয়েকদিন আছে এই কয়েকদিনের জন্য উদ্যোগপূর্ণ নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা না হয়। এদিকে সকালে নগরীর পাহাড়তলির মুরগির বাজার তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের বড় ব্যবধান থাকায় 4 দোকানদারকে 24,000 টাকা জরিমানা করা হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতির গভীরে যেতেই বেরিয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ খাতের থলের বিড়াল। প্রতিমন্ত্রী থাকাকালে 10 বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন তিনি। আর এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন 4 সাবেক চেয়ারম্যান সহ পিডিবির 13 শীর্ষ কর্মকর্তা। এবার এই সিন্ডিকেটের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ আর হরিলুটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অনুসন্ধানের সূত্র ধরেই পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বিলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ইতোমধ্যে প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুসন্ধানের বাইরেও এই পিডিবির বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 13 কর্মকর্তার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই অভিযোগের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়েছে। দুদক বলছে, আদানির সাথে চুক্তিসহ গত 15 বছরে বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের দুর্নীতি লুটপাটের ঘটনায় একাধিক অনুসন্ধান চলছে। বিদ্যুৎ খাতে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, তাদের বিষয়গুলোই অনুসন্ধান করছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিদ্যুৎ খাতে সংকট কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিদ্যুৎ সংকটকে আসলে পুঁজি করে আপনার কিছু গ্রুপের সাথে চুক্তি করা হয়েছে, কিছু দেশের সাথে চুক্তি করা হয়েছে, কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এই চুক্তিগুলোর ভিতরে অনেক ফাঁকফোকর ছিল। যে চুক্তির
সুবিধাভোগী কিছু নির্দিষ্ট গ্রুপ হয়েছে, নির্দিষ্ট কোম্পানি হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা তো রাষ্ট্রের অর্থ লুটপাটের সাথে জড়িত। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, সরকারি জমি দখলের মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ধোঁয়াশা কাটাতে চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের সঙ্গে অনলাইনে বৈঠক হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক গেল শুক্রবার বাতিল ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। যদিও ট্রাম্পের বাড়তি শুল্কের বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি বাণিজ্য চুক্তি করে ঢাকা ওয়াশিংটন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল ট্যারিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তারা। আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা, আমি সরকার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা, কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন চলতি সপ্তাহেই হবে ঢাকা ওয়াশিংটন বৈঠক। মিটিং টাইম আমরা সহজেই করবো, এই সপ্তাহে আমরা একটা সভা করবো, আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়ানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কের ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনা ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেশের বাইরের খবর। 7.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া। স্থানীয় সময় সোমবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এবং সিটিজেন সিসমোগ্রাফ নেটওয়ার্ক র্যাপবেরি শেখ জানায় সাবা অঙ্গরাজ্যের কুদাত অঞ্চলের 633 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এখনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কোদাবেলুদ, কুদাত, বান্ডাও ও পেতাগাসে অঞ্চলের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে। 20 বছর বয়সী ওই তরুণের কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্যান উদ্ধারের দাবি করেছে সিক্রেট সার্ভিস। তারা জানান সন্দেহভাজন তরুণ নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বাসিন্দা। কয়েকদিন আগে তার পরিবার তাকে নিখোঁজ বলে জানিয়েছিল। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে 20 বছর বয়সী ওই তরুণ। তার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্যান উদ্ধারের দাবি করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার প্রেসিডেন্টের মালিকানাধীন রিসোর্ট মারে লাগোতে এই ঘটনা ঘটে।
নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই তরুণকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ আহত হয়নি বলেও জানায় সিক্রেট সার্ভিস। ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসে অবস্থান করলেও এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। সিক্রেট সার্ভিস কর্মকর্তারা জানান, সন্দেহভাজন তরুণ নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বাসিন্দা। কয়েকদিন আগে তার পরিবার তাকে নিখোঁজ বলে জানিয়েছিল। তদন্তকারীরা মনে করছেন বাড়ি থেকে পালিয়ে দক্ষিণের দিকে রওনা হন অভিযুক্ত এবং পথে একটি শটগান সংগ্রহ করেন। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকেই একের পর এক হামলা চেষ্টার শিকার হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণা চলাকালীন দুষ্কৃতিকারীর গুলিতে আহত হন তিনি। এরপরেও একবার তার প্রচারণায় সমাবেশে অস্ত্রধারীকে আটক করা হয়। ফ্লোরিডার একটি গলফ কোর্সে গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় এক মার্কিন নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রশাসনিক জটিলতা এবং ক্লিক ডের ত্রুটির কারণে ইতালিতে বহু বিদেশি শ্রমিক অবৈধ হয়ে যাচ্ছে। ইতালির উচ্চকক্ষ সিনেটে উপস্থাপিত এক বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে প্রতি বছর কোটা নির্ধারণ করে স্পন্সর ভিসায় বিদেশি শ্রমিক প্রবেশের অনুমোদন দিয়ে থাকে ইতালি সরকার, যদিও বাস্তবে অনুমোদনের হার খুবই কম। প্রশাসনিক জটিলতা এবং ক্লিকডের ত্রুটিতে অবৈধ হয়ে থাকছেন বহু শ্রমিক। দেশটির উচ্চকক্ষ সিনেটে এরো স্ট্রানিয়েরো নামের একটি প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয় 2024 সালে স্পন্সর ভিসার কোটা নির্ধারণ করা হয়েছিল 1,46,850টি। তবে সফলভাবে ইতালিতে থাকার অনুমোদন পেয়েছেন মাত্র 24,858 জন। চূড়ান্ত অনুমোদনের হার ছিল 16.9%। 2025 সালের কোটা বাড়িয়ে করা হয় 1,81,450, কিন্তু মাত্র 14,349 জন অনুমোদন পেয়েছেন। শতকরা হার মাত্র 7.9%। ইতালিতে আসা এসব শ্রমিক দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও অনুমোদন প্রক্রিয়ার জটিলতায় অনেকে অবৈধ অবস্থায় থেকেই কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকারকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে সঠিক উপায়ে ভিসা ও থাকার অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা। স্পন্সর ভিসায় ইতালিতে এসে যে সকল বিদেশিরা অবৈধ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নিজস্ব পেপারসগুলো কমপ্লিট না হওয়ার কারণে আমলাতান্ত্রিক যেই জটিলতা সৃষ্টি হয়েছে সেইটা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুতই যেন এটা সমাধান করেন। সরকারের অনুরোধ করব যে এই যারা আসছে এদের জন্য একটু সুবিচার করার জন্য, এবং আগামীতে যারা আসবে যে ক্লিক ডে এবং প্রশাসনিক যে জটিলতা, এর কারণে বাংলাদেশের হার অনেক কমে যাবে। ডেক্রেতো ফ্লুসিতে ইতালিতে আসার ক্ষেত্রে শ্রমিকদের আমলাতান্ত্রিক জটিলতায় কঠিন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। সরকারকে বিষয়টি মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত, তা না হলে ইতালিতে অবৈধদের সংখ্যা বাড়বে। ইতালিতে বিদেশি শ্রমিক প্রবেশ শুধু একটি অভিবাসন ইস্যু নয়, এটি দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ শ্রম বাজারের সঙ্গে সরাসরি যুক্ত। সিনেটে উপস্থাপিত প্রতিবেদনে সুপারিশ করা হয় শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী কোটা নির্ধারণ, আবেদন প্রক্রিয়া ডিজিটাল ও দ্রুত করা, মৌসুমী কাজের শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ এবং শ্রম অধিকার নিশ্চিত করা প্রয়োজন। সময় সংবাদ, ইতালি। ফিনল্যান্ডের ওউলো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে পবিত্র রমজান। ইউরোপের সাংস্কৃতিক শহর হিসেবে বিভিন্ন দেশের ইফতার ও সংস্কৃতি প্রদর্শন করা হয় ক্যাম্পাসে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতারও উপস্থাপন করা হয় সেই আয়োজনে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের বাহারি সব খাবারের বিশাল এক পসরা। ইউরোপের সাংস্কৃতিক শহর ফিনল্যান্ডের ওউলো বিশ্ববিদ্যালয়ে ইফতারের এই আয়োজন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আসেন ক্যাম্পাসে। আরব দেশগুলোর খেজুর, সাম্বুসা, খাবসা ও মিষ্টানের পাশাপাশি ছিল তুরস্কের বাকলাভা, মরক্কোর হারিরা স্যুপ। নজর কাড়ে বাংলাদেশের ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম আর বড়বাপের পোলায় খায়। ইফতার শুরুর আগে তুলে ধরা হয় রমজানের গুরুত্ব ও তাৎপর্য। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মরক্কো, ইরাক, ইরান ও আফগানিস্তানের রমজানের চিত্র উপস্থাপন করা হয় ভিডিও প্রেজেন্টেশনে। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের ইফতারের করুণ বাস্তবতাও তুলে ধরা হয়, করা হয় দোয়া মোনাজাত। বিভিন্ন দেশ কিভাবে রমাদান উদযাপন করে সেটা একসাথে দেখার দারুণ সুযোগ হলো। এখানে অন্য ধর্মের অনেকেই এসেছেন, ফিনিশরাও এসেছেন। তারা দেখলেন আমাদের ধর্মীয় আয়োজন, আমাদের ইফতার উদযাপন। আমাদের ধর্মীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার দারুণ সুযোগ হয়েছে এখানে। বিভিন্ন দেশের কমিউনিটিগুলোর মধ্যে যোগসাজশ বেড়েছে। অন্য ধর্মের লোকেরা জানতে পারছে, আমাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে, আমাদের খাবার সম্পর্কে জানতে পারছে। এটাই উপভোগ করছে।
ভিন্ন ভাষা সংস্কৃতি হলেও সবার অনুভূতি ঐক্য ও সহমর্মিতার। এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও। বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সাথে দেখা হচ্ছে, তাদের সাথেও রমজানের যেই বন্ধন সেটা আর কি শেয়ার করতে পারছি। খুব ভালো লাগছে, কারণ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কান্ট্রির মানুষ এবং সাথে তাদের যে ধরনের ইফতার তারা করে থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা শুধু ইফতার করা না, তাদের কালচার সম্পর্কেও জানা। সারা বছরে আমাদের মুসলমান কমিউনিটির অনেক প্রোগ্রামই থাকে আসলে, তো সেক্ষেত্রে সেটা থেকে আমাদের রমজান মাসটা ঘিরে আমাদের আয়োজনটা একটু বেশি থাকে। ফিনল্যান্ডের ওউলু শহর 2026 সালে ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে শহরটিতে চলছে নানা বৈচিত্র্যময় আয়োজন। তেরভে রামাদান অর্থাৎ স্বাগতহে রমজান অনুষ্ঠান সেই ধারাবাহিকতারই অংশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি আর সাংস্কৃতিক আয়োজনে ছিল আবেগঘন পরিবেশ। দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি ও উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকালে প্রভাত ফেরি শেষে দূতাবাস প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে ফ্রান্সের তুলুজে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অমর 21 উদযাপন করে শোভাযাত্রা ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। তুলুজের মেয়রের প্রতিনিধিও শহীদ মিনারে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, 2021 সালে তুলুজে ফ্রান্সের প্রথম স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, শিশু কিশোরদের জন্য ছেলে 21-এর গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ আলোচনা সভা। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী সহ কর্মকর্তা কর্মচারী, প্রবাসী কমিউনিটি নেতা, সাংবাদিক এবং শিক্ষার্থীরা শহীদদের ফুল শ্রদ্ধা জানান। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে 21 পালন করেছে ইতালির মিলান কনসুলেট জেনারেল অফিস। 21শে ফেব্রুয়ারি শনিবার কর্মদিবসের শুরুতেই কনসুলেট অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে কনসাল অফিসের হলরুমে অস্থায়ী শহীদ মিনারে কনসুলেট জেনারেল রফিকুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন মিলান কনসুলেট জেনারেলের কর্মকর্তা কর্মচারী ও উপস্থিত বাংলাদেশি কমিটির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার 5টি ইভেন্ট স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অবকাঠামো উন্নয়নের চেয়ে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সুযোগ সুবিধার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমনটাই জানান তিনি। এদিকে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে নির্বাচনের মাধ্যমে সচল করে কার্যক্রম বাড়ানোর জন্য প্রতিমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মূলত ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো শোনার পাশাপাশি সমাধানের পরামর্শ নিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এই বৈঠক, যেখানে উঠে আসে বেশ কিছু বিষয়। দেশের ফেডারেশনগুলোর অচল অবস্থা, বাজেট স্বল্পতা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলা না থাকা, মাঠ স্বল্পতা সহ বেশ কিছু সমস্যা, যা মনোযোগ দিয়েই শুনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, দেন সমাধানের আশ্বাস। জেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচিত কমিটি গঠন ও এর কার্যক্রম বাড়ানো, সাফল্যের বিবেচনায় বিশেষ কিছু ডিসিপ্লিনকে গুরুত্ব দেওয়া, যুব ও বাংলাদেশ গেমস চালু সহ বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীকে পরামর্শ দেন সাংবাদিকরা। কিভাবে আমরা খেলাধুলার পরিধি বাড়াতে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের 4র্থ শ্রেণী থেকে অন্তত 5টি ইভেন্ট বাধ্যতামূলক করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। অবকাঠামোর চেয়ে অ্যাথলিট ও খেলোয়াড়দের সুযোগ সুবিধার বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে বর্তমান সরকার। সারা বছর খেলোয়াড়দের মাঠে রাখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী, সেভাবেই বছরের শুরুতেই হবে ক্যালেন্ডার। আমাদের বাৎসরিক
একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। এদিকে জাতীয় স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বাড়ানো সহ দেশের ক্রীড়ানীতিতে পরিবর্তন আনার আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জাহানারা কাণ্ডে শাস্তি দেয়া হলো নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিপীড়নের অভিযোগে মঞ্জুকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। বোর্ড সভায় আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা। নারী বিপিএল এর প্রথম আসরের পর্দা উঠবে 4 এপ্রিল। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ আরও 1 মাস বাড়াতে চায় বিসিবি। এবার হয়তো কিছুটা স্বস্তি পাবেন জাহানারা আলম। অবশেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে শাস্তির আওতায় আনলো ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক জাহানারা আলমের কান্না সেদিন নাড়িয়ে দিয়েছিল দেশের ক্রিকেট আঙ্গনকে। গত বছর নভেম্বরে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন জাহানারা। তার দাবি, বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন মঞ্জুর কাছে। লাঞ্ছনার অভিযোগ আনেন আরও একাধিক নারী ক্রিকেটার। চরম চাপের মুখে তদন্ত কমিটি গঠন করে ক্রিকেট বোর্ড। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে আহ্বায়ক করে শুরুতে 3 সদস্যের আর পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটির অন্য 4 সদস্য ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। গত 2 ফেব্রুয়ারি জাহানারা ইস্যুতে রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেয় তদন্ত কমিটি। ওই রিপোর্টের ভিত্তিতে 4 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জাহানারার 4টি অভিযোগের মধ্যে 2টিতে অসৎ আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেয় বোর্ড। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর সিদ্ধান্ত জানালো বিসিবি। মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বর্তমানে চীনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারবেন না মঞ্জু। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিসিবির আওতাধীন সব ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাকরি এবং ক্রিকেট সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি। বোর্ড সভায় আরও বেশ কিছু বিষয়ে এসেছে সিদ্ধান্ত। নারী বিপিএল এর তারিখ অনুমোদন দেওয়া হয়েছে। 4 থেকে 14 এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে হবে উদ্বোধনী আসর। এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে চুক্তির মেয়াদ আরও 1 মাস বাড়ানোর প্রস্তাব দিচ্ছে বোর্ড। এই সময়ে সিলেকশন প্যানেলের চিফ হিসেবে নতুন কাউকে চূড়ান্ত করা হবে, যে পদের জন্য সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হাবিবুল বাশার সুমনের নাম। বিসিবির বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনও জানানো হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইপিএলে অবনমন অঞ্চলের কাছে থাকা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। স্বাগতিকদের 1-0 গোলে হারিয়েছে আর্নে স্লটের দল। ম্যাচের শুরুতে সাদামাটা ফুটবল খেলে লিভারপুল। শুরুতেই বিপদের শঙ্কা জাগে সফরকারীদের, তবে রক্ষণ বিপদমুক্ত রাখেন গোলকিপার অ্যালিসন বেকার। এরপর অবশ্য আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করে নটিংহ্যাম। প্রথমার্ধে অনেকটাই নিষ্প্রভ ছিল অল রেডদের আক্রমণ ভাগ। বল দখলে নটিংহ্যামের 12 শটের বিপরীতে মাত্র 2 বার আক্রমণে যায় লিভারপুল। শেষ পর্যন্ত গোল শূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে চেনা রূপে ফেরার চেষ্টা চালায় আর্নে স্লটের দল। বিরতির পর বল দখলে আধিপত্য দেখায় লিভারপুল। শেষ পর্যন্ত ম্যাচের ডেডলক ভাঙে ম্যাচে যোগ করা সময়ে। ম্যাক অ্যালিস্টারের গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে অল রেড বাহিনী। এ জয়ে প্রথমবারের মতো লিগে টানা 2 ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। 45 পয়েন্ট নিয়ে টেবিলের 6 আর্নে স্লটের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ। স্বচ্ছতা নিশ্চিত করে দেওয়া হবে ফ্যামিলি কার।
বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, ভিসা নিয়েও আলোচনা। তিস্তা প্রকল্প শুরুর আশা চীনের, অভিন্ন লক্ষ্যে কাজ করায় আগ্রহ পাকিস্তানের। এবং রাজনীতি মুক্ত হবে শিক্ষা খাত, সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে। শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস মন্ত্রীর। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।